আজকে আবার রবিবার, আবার প্রশ্নোত্তর পর্বের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি অভ্র, আর এই পর্বটা আপনারা জানেন আমি সব থেকে এনজয় করি, কারণ আপনাদের সাথে মন খুলে প্রাণ খুলে এখানে গল্প করা যায়। আর আজকে বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, প্রচুর ইন্টারেস্টিং প্রশ্ন আছে। ভিডিও শেষ অবধি দেখুন, তবে আপনাদের জন্য শুরুতেই একটা কুইজ রয়েছে। আর কুইজটা কাউকে উদ্দেশ্য করে নয়, কুইজটা সত্যি আমি জানতে চাই, আমার কৌতূহলটা মেটানোর জন্য। এই ব্যাপারটা আমার জানা নেই যে দুনিয়ার কোনো দেশে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে একটা ফোন লঞ্চ হয়েছে, তারপর সেই ফোনটা আমাদের দেশে, ইন্ডিয়া বা বাংলাদেশে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে লঞ্চ হয়েছে। এরকম কোন ফোনের বেলা হয়েছে, সেই ফোনের নামটা আপনাদের থেকে জানতে চাই। আমি কোনোভাবেই মনে করতে পারলাম না, ভেবে বার করতে পারলাম না এরকম কোনো ফোন আছে কিনা যে ফোনটা অন্য দেশে সুপার অ্যামোলেড দিয়ে এসছে, আমাদের দেশে শুধুমাত্র অ্যামোলেড দিয়ে এসছে, সুপার অ্যামোলেড থাকেনি। তো আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যিনি সঠিক উত্তরদাতা হবেন তার নাম আমরা পরের ভিডিওতে অ্যানাউন্স করব। আর যারা আজকে প্রশ্নের উত্তর পাবেন না, অনেক প্রশ্নের তো উত্তর দেওয়া সম্ভব হয় না, অবশ্যই কমেন্টে আপনার প্রশ্নটা দিয়ে রাখবেন। সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা পরের প্রশ্নোত্তর পর্বে হাজির হয়ে যাব। তাহলে চলুন, না দেরি করবো না, আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথম প্রশ্ন ওমর ফারুক জিয়াদের, তিনি বলছেন, অভ্রদাদা Oppo Reno7 Pro এই ফোনটা ওপোর সাথে কোলাবোরেশনে আনবক্সিং এর রিভিউ টাইপ বানিয়েছিল। ওপো যাদেরকে এই ফোন দিয়েছিল তারা প্রায় সবাই কোলাবোরেশন ভিডিও হিসেবে এর আনবক্সিং করেছিল। কোনো চ্যানেল অবশ্যই এই বিষয়টা উল্লেখ করেনি, কিন্তু জ্ঞান থেরাপি উল্লেখ করে দিয়েছিল যে এটি তাদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে ভিডিও করা হচ্ছে, কিন্তু অভ্রদাদা এমন কিছু উল্লেখ করলেন না। এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। ভাই, এটা ভুল বোঝাবুঝি হচ্ছে, স্রেফ ভুল বোঝাবুঝি। জ্ঞান থেরাপি উল্লেখ করেছিল, অন্যরা উল্লেখ করেনি এরকম নয়। যারা উল্লেখ করেনি বলে ভাবছেন তারা আসলে ডান দিকের উপরের কোণে দেখবেন ইনক্লুডিং পেড প্রমোশন লেখা ছিল। আমাদের চ্যানেলের ভিডিওতেও সেটা লেখা ছিল, ইনক্লুডিং পেড প্রমোশন, এবং এটাই প্রফেশনালিজম, এটাই করার কথা যে লেখা থাকবে। জ্ঞান থেরাপি কোনো কারণে ভুলে গেছিল বা কোনো কারণে করেছে সেটা আমি জানি না, কিন্তু দেখবেন যারা ইংরেজিতে ভিডিও বানায় তারাও, যারা অন্যান্য ভাষায় ভিডিও বানায় তারাও সবাই মোটামুটি ওই ইনক্লুডিং পেড প্রমোশন লিখে দেয়। আমরা সেটা লিখে দিয়েছিলাম। তবু যাতে ভুল বোঝাবুঝি না হয়, আগামী ভবিষ্যতে আমরা অবশ্যই এটা অ্যানাউন্স করে দেবো যে কোলাবোরেশন ভিডিও। এবং আপনাদের জানিয়ে রাখি যে Oppo Reno7 Pro নয়, কিন্তু 7 এই ফোনটা গিভঅ্যাওয়ে হিসেবে থাকছে, উপহার হিসেবে থাকছে আপনাদের জন্য। এবং সেটার ভিডিও রোজ বলছি দেবো, কিন্তু দিচ্ছি না কেন? তার কারণ ওপো কোম্পানির সাথে এখনো এই ব্যাপারে কথাবার্তা পাকা হয়নি। আমি বারবার ওদের কাছে ডিমান্ড করছি যে আমাদের দর্শকদের জন্য উপহার হিসেবে ফোন দিতে হবে, ওরা এখন অব্দি দেয়নি। ওরা যেদিনই রাজি হবে দেবে, সেদিনই আমাদের চ্যানেলে ভিডিও আসবে। এটা আমার শর্ত, এবং ওপোকে এই শর্ত মানতেই হবে। তো খুব শিগগিরই আশা করছি সেই ভিডিও চলে আসবে, আপনারা সেই ভিডিওতে অংশগ্রহণ করবেন। উপহার ভারত বা বাংলাদেশ থেকে যে কেউ পাবেন, তারা আপনারা কমেন্ট করবেন, আপনাদের মধ্যে থেকে একজনকে বেছে বাড়িতে উপহারটা পৌঁছে দিতে আমি সব থেকে খুশি হব। পরের প্রশ্ন করেছেন রফিকুল ইসলাম, তিনি বলছেন, মেড ইন ইউএস এর আইফোন সবচেয়ে বেটার, প্লাস মূল্যটা অনেক বেশি। আসলে কোন দেশের আইফোন সব থেকে সস্তা এটা বলতে হলে আমার যতদূর মনে পড়ছে জাপানের আইফোন সব থেকে সস্তা। আর ইউএস এর আইফোন, ইউএস এর কোম্পানি হওয়া সত্ত্বেও, অ্যাপেল তো আমেরিকার কোম্পানি, তবু তাদের ওখানে আইফোনের দাম অনেকই বেশি জাপানের তুলনায়। আর দুনিয়াতে সব থেকে বেশি দামি আইফোন বিক্রি হয় ব্রাজিলে, ইন্ডিয়া বা বাংলাদেশে নয়। এটাও কিন্তু একটা মনে রাখার মতো বিষয়। আর কালকের ভিডিওতে আমি যথারীতি টুকটাক কিছু আবারও ভুল করে গেছি। মানে আমার ভুল হয়ে যায়, আমি তো কোনো স্ক্রিপ্ট লিখে রাখি না, আর লিখে লিখে ভিডিও বানাই না, তার জন্য এরকম ভুল মাঝে মধ্যেই হয়ে যায়। আর আমি চাই না স্ক্রিপ্ট লিখে ভিডিও বানাতে, আমি প্রফেশনাল পণ্ডিত হতে চাই না, আমি মানুষ থাকতে চাই, সাধারণ মানুষ থাকতে চাই, আপনাদের একজন থাকতে চাই যে ভিডিও বানাবে বাইরে ছেলে ডাকাডাকি করছে খেলতে যাওয়ার জন্য, বন্ধুরা বসে আছে আড্ডা দিতে যাবে, আমাকে ধরে নিয়ে যাবে বলে আমি তার মধ্যে তাড়াহুড়ো করে ভিডিও বানাচ্ছি। আমি এরকমই ভিডিও বানাতে চাই, আমি স্বাভাবিক সাধারণ মানুষ থাকতে চাই। দু চারটে ভুল হয় তার জন্য সত্যি দুঃখিত, খারাপ লাগে। জানি এত মানুষ ভিডিও দেখেন, আমি চেষ্টা করবো আগামী দিনে এই ভুলগুলো ঠিক করার। আর গতকালের ভিডিও, আইফোনের ভিডিওতেও দুটো ভুল হয়েছে আমি মনে করতে পারছি। এক নম্বর হচ্ছে যে সিঙ্গাপুর আর হংকং এর মধ্যে আমি খুব গন্ডগোল করে ফেলি, এই দুটো শহরের নাম মনে থাকে না। তো আমি যদি ওখানে বলে থাকি সিঙ্গাপুর, তাহলে ওখানে হংকং এর কথা বলতে চেয়েছিলাম, জানবেন। আর যদি হংকং বলে থাকি তাহলে জানবেন যে সিঙ্গাপুরের কথা বলতে চেয়েছিলাম। তো সেখানে বলেছিলাম যে ফিজিক্যাল সিম দুটো ইউজ করা যায় যে দেশে, সেই দেশটা হয় সিঙ্গাপুর নইলে হংকং। আচ্ছা, আর দ্বিতীয় ভুলটা হয়েছিল যে একটা কোম্পানির নাম বলেছিলাম এম দিয়ে, নামটা মনে পড়ছে না। তো সেই কোম্পানি কিন্তু জাপানের কোম্পানি, কিন্তু তাদের মূল কর্মকেন্দ্র সেটা হচ্ছে ইউএসএতে। আমি ইউএস এর কোম্পানিটা এই কারণেই বলেছিলাম। তো সেক্ষেত্রে এই দুটো কনফিউশন বা ভুল বোঝার ব্যাপার থেকে যেতে পারে, তাই আজকের ভিডিওতে এটা বলে রাখলাম। আর অ্যাপেলের ডিসপ্লে কিন্তু স্যামসাং তৈরি করে, তোশিবা তৈরি করে, এরকম আরও অনেক, এলজি তৈরি করে, সেটাও মাথায় রাখতে হবে। এক এক সময় এক এক কোম্পানি প্রাধান্য পায়। তো এখন স্যামসাং তৈরি করে। আমি যে ডাটাটা আপনাদের বলেছিলাম সেটা যেই আমলে ছিল, সেই আমলে স্যামসাং এতটাও প্রাধান্য পেত না।
পরের কমেন্ট মোহাম্মদ সাদমান সাকিব, তিনি বলছেন দাদা ল্যাপটপের ক্ষেত্রে কি 100% চার্জ হলেও সবসময় পাওয়ার কেবিল লাগিয়ে রাখা উত্তম, নাকি ফোনের মতো 20 থেকে 80%-এর মধ্যে চার্জ রেখে ব্যবহার করা উত্তম? দেখুন, আমার বোঝাটা আমি বলছি, বৈজ্ঞানিক মতামত এই বিষয়ে একদম কংক্রিট নেই কিছু, এক একজন এক এক রকম বলে। আমি যেটা বুঝি আমার ল্যাপটপের ক্ষেত্রে এবং পাশাপাশি অন্য একটা ল্যাপটপের ক্ষেত্রে আমি দুরকম এক্সপেরিমেন্ট করে দেখেছি ব্যাপারটা, যে ল্যাপটপে আপনি 80% চার্জ দিয়ে রাখলেন, তারপর 20% অব্দি ড্রেন হওয়ার পর আবার চার্জ দিলেন, এই করে যা রেজাল্ট পাওয়া গেছে তার থেকে বেটার রেজাল্ট পাওয়া গেছে ল্যাপটপে সবসময় চার্জার গুঁজে রেখেই, তাতে ব্যাটারি বেশি ভালো থেকেছে। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স। তো আমার মতে কিছু হবে না, 100% চার্জ হোক, তারপরে চার্জার লাগিয়ে রাখবেন। এখনকার দিনের প্রযুক্তি এতটাই উন্নত যে সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। পরের কমেন্ট করেছেন নাহিদ ছোট ব্রো, তিনি বলছেন Realme 9 Pro Plus 8128-এর দাম কত থাকবে বাংলাদেশে? ইন্ডিয়াতে দাম আমি যতদূর জানি, লিকটিক যা আসছে, আমার বাড়িতে ফোন আছে তবু বলছি যে সেটার দাম থাকছে ইন্ডিয়াতে সম্ভবত 22,000 রুপি। আর যদি ওটা 22,000 রুপি ইন্ডিয়াতে দাম থাকে, সেক্ষেত্রে বাংলাদেশে 30,000-এর কাছে পৌঁছে যাবে। এটা হবেই, কি করবো আর কি বলবো, রিয়েলমি কোম্পানি বা সব কোম্পানি এটাই তো করে। দেবতোষ রঞ্জন, তিনিও একই ধরনের প্রশ্ন করেছেন। তিনি বলছেন আপনি বললেন 30,000-এ স্যামসাংয়ের কোনো ফোন কেনার মতো নেই, কিন্তু স্যামসাং গ্যালাক্সি F62 কি ভালো হবে না 28,000 টাকায় আনঅফিসিয়াল বাংলাদেশে? না, ভালো হবে না। আসলে স্যামসাং গ্যালাক্সি F62 এখন আর নেওয়ার কোনো মানে হয় না। তার প্রসেসরটা 2021 সালে আপনি যখন রিলিজ হয়েছিল তখন নিলে একরকম ছিল, এখন অনেক ব্যাকডেটেড হয়ে গেছে। তো স্যামসাং সত্যি সত্যি 30,000-এ এখন কোনো স্যামসাংয়ের ফোন নেই, রেকমেন্ড করা উচিত নয়, নিলে সেটা ভুলই করবেন। একদম স্যামসাং গ্যালাক্সি A52s যদি নেন তাহলে ঠিক আছে, না হলে নেওয়া উচিত না। স্যামসাং এই 2022 সালের প্রসেসরের ব্যাপারে অনেক উন্নতি করবে এবং বেশ কিছু নতুন ফোন তারা খুব শিগগিরই আনতে চলেছে। তো সেই লাইন আপটার জন্য অপেক্ষা করুন, আমার এটাই সাজেশন। হাসান মাহমুদ সালাম, তিনি বলছেন ভাই ফোনের সিস্টেম মেমোরি কি আর এইটা এত জায়গা খায় কেন? আবার দেখলাম আমার ফোন 512 জিবি, এটাতে প্রায় 49 জিবি নিয়েছে। তো মূল বক্তব্যটা এটাই, সিস্টেম মেমোরি ব্যাপারটা হচ্ছে যে সফটওয়্যারটা যেটা ইনস্টল করে দেওয়া হয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপনার ফোনে আছে বলেই তো ফোনটা চলছে। তো সেটা যে চলছে সেটা ইনস্টল করা হয়েছে, যে তার সাইজটা যেটা সেইটাই হচ্ছে সিস্টেম মেমোরি, সেটা ফোনের স্টোরেজে রাখা থাকে বলে সেই জায়গাটা আপনি ইউজ করতে পারবেন না। কোম্পানি পার্টিশন করে রাখে স্টোরেজটাকে, ওই পার্টিশনের ওই পোর্শনটা আপনার হাত দেওয়ার জন্য নয়, বাকি যে স্টোরেজটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন। ইদুত মিয়া, তিনি বলছেন দাদা সফটওয়্যার অপটিমাইজেশন কতটা ভূমিকা রাখে? খুবই বেশি ভূমিকা রাখে। আসলে সফটওয়্যার ভীষণই ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ একটা ফোনে যত ভালোই হার্ডওয়্যার হোক না কেন, তাকে চালানোর জন্য সফটওয়্যারকে কাজ করতে হবে। তো সব আপনার হাত পা সব কিছু যতই শক্তিশালী হোক, শরীর যতই শক্তিশালী হোক, আপনি যদি মস্তিষ্কের দিক দিয়ে সুস্থ না হন, তখন কি সেগুলোকে ঠিকঠাক ব্যবহার করতে পারবেন? তো এখানেও ব্যাপারটা তাই। এবং সেক্ষেত্রে আমি বলবো যে মানে ইমেজ প্রসেসিং, মানে ছবি তোলা থেকে আরম্ভ করে প্রসেসরের যে পারফরমেন্স, অর্থাৎ কোনো আপনি এডিটিং করছেন, কিছু করছেন, সাউন্ডের যে ব্যাপার, ইউআইতে যে ব্যাপার, ডাউনলোড আপলোড স্পিড, সব কিছু এভরিথিং মানে প্রয়োজনীয়, এবং সেটা হচ্ছে সফটওয়্যার অপটিমাইজেশনের জন্য এগুলো সবই নির্ভর করে। অ্যান অ্যাশেজ, তিনি বলছেন এর থেকে বোঝা গেল যে 5G আসবে বলে সবাই যেমন খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল, কিন্তু অপেক্ষার অবসান এখনও হলো না। সিমিলারলি ওয়েব 3.0-এর ক্ষেত্রেও ব্যাপারটা তাই। ওয়েব 3.0-এর ভিডিওটা না দেখে থাকলে ওটা অবশ্যই দেখে নিন। ওই ভিডিওটা আপনি যদি একজন টেক লাভার হন, আপনার অবশ্যই দেখা উচিত, অনেক কিছু জানা উচিত আপনার। তো ভবিষ্যৎ কী হতে যাচ্ছে ইন্টারনেটে, তো সেক্ষেত্রে উনি যে বলছেন ওয়েব 3.0-এর ক্ষেত্রে তাই হবে, আসবে না, আসলে এসে গেছে, মানে সেটা অলরেডি ইন্ট্রোডিউসড এবং চলছে। এটা তো কেউ তৈরি করছে না ওয়েব 3.0 যে তৈরি করে আমাদের দিচ্ছে, টোটাল ফরম্যাটটা একটু একটু করে পাল্টাচ্ছে, এবং পাল্টে গিয়ে আমরা এখন ওয়েব 3.0 যুগে ঢুকে পড়েছি অলরেডি, এবং সেটা যারা আন্দাজ করতে পারছেন তারা এখনই সেই ব্যাপারে সচেতন হচ্ছেন। মোহাম্মদ আবদুল্লাহ সঞ্জীব, তিনি বলছেন উইথ ডিউ রেসপেক্ট দাদা, ইট সিমস আনরিয়েলিস্টিক, টেক জায়ান্টস নেভার ওয়ান্ট টু গিভ আপ দেয়ার পাওয়ার। তো তিনিও ওই ওয়েব 3.0-এর ব্যাপারেই বলেছেন, যেখানে আমি বলেছিলাম যে গুগল, ফেসবুক এরা আর টিকবে না। ব্যাপারটা হচ্ছে যে যুগে যুগে পাল্টেছে টেক জায়ান্টস। আইবিএমের নাম মনে আছে? তারা এখন সেই আইবিএম কিন্তু নেই। ইন্টেল কোথায় ছিল? তারা কি এএমডিকে বা অন্য কোম্পানিকে জায়গা ইচ্ছা করে ছেড়ে দিয়েছে? না, ছেড়ে দেয়নি। নোকিয়ার কথা ভাবুন, এইচটিসি, সনি, কোথায় গেল তারা? কেউ জায়গা ছেড়ে দেবে না, কিন্তু যুগের পরিবর্তনে পাল্টে যাবে। অর্কুট একসময় সোশ্যাল মিডিয়া ছিল, সেটা কোথায় হারিয়ে গেল? কারণ তারপরে যারা আসলো তাদের কাছে অর্কুট টিকতে পারলো না। মানুষ যেটাকে বেছে নেবে সেটাই টিকবে। আমরাই শেষ কথা, আসলে কোম্পানি নয়। কোম্পানি চেষ্টা করবেই সার্ভাইভ করার, তারা নানা রকমভাবে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবে, নানা রকমভাবে নতুনদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে। আমি কিছুদিন আগে একটা শার্ক ট্যাঙ্ক যে আমেরিকার আছে, তার 7 বছর আগের একটা ভিডিও সেদিন চোখে পড়লো। সেখানে স্ন্যাপচ্যাটের তরফ থেকে ফান্ডিং চাইতে যাওয়া হয়েছে, একজনও ফান্ডিং দিল না স্ন্যাপচ্যাটকে। ভাবুন সেই স্ন্যাপচ্যাট কোথায় চলে গেল। তো
তো এরকমই হয়, সবাই কেউ ভবিষ্যৎ দেখতে পায়, দুই একজন, আর বেশিরভাগই পায় না। ভবিষ্যৎ কী হবে কেউ বলতে পারবে না। তো শেষে বলতে চাই যে Oppo Reno7 এর গিভঅ্যাওয়েতে অবশ্যই অংশগ্রহণ করবেন। সেখানে কমেন্ট করতে, লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চাই আপনাদের উপহারটা দিতে, সেটার জন্য অবশ্যই সাথে থাকবেন। আর আপনার প্রশ্নের যদি উত্তর আজকে না থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ফর্মালিটির এইসব কথাবার্তা শেষে বলি যে আজকের মতো বিদায়, দেখা হবে পরের কোনো ভিডিওতে।